আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি পদ্মা টিভি 24 নিউজের আজকের আয়োজনে। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, এদিকে আওয়ামী লীগের পক্ষে ইউরোপের 10 লক্ষ আইনজীবী চিঠি দিল বিএনপি সরকারকে। এবার ক্ষমতা হারাবেন তারেক রহমান। ভারতের খেলা শুরু। এবার জানিয়ে দিব, এবার খেলা শুরু, ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন বা শুনছেন। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এক অস্থির ও অনিশ্চিত পরিস্থিতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ চাপ, কূটনৈতিক হিসাব নিকাশ এবং ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ। বিশেষ করে ইউরোপের আইনজীবীদের একটি বৃহৎ অংশের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো চিঠি এবং এর প্রেক্ষিতে রাজনৈতিক বিশ্লেষণ নতুন মাত্রা পেয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী ইউরোপের প্রায় 10 লক্ষ আইনজীবীর প্রতিনিধিত্বকারী একটি সংগঠন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি প্রেরণ করেছে। এই চিঠিতে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে শাসন ব্যবস্থার স্থিতিশীলতা, প্রশাসনিক সক্ষমতা এবং রাজনৈতিক নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে সেখানে আশঙ্কা তুলে ধরা হয়েছে। এই চিঠির বিষয়বস্তু থেকে বোঝা যায় যে আন্তর্জাতিক মহল বাংলাদেশের রাজনৈতিক গতিপ্রকৃতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে দেশের ভেতরেও রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। বিশ্লেষণ বলছে, বর্তমান সরকার খুব অল্প সময়ের মধ্যেই বড় ধরনের চাপে পড়তে পারে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আগামী 2 থেকে 3 মাসের মধ্যে একটি বড় ধাক্কার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়ে যে কোনো সময় তা বিস্ফোরণের রূপ নিতে পারে, এমন আশঙ্কাও করা হচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হল তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ। বিভিন্ন সূত্রের দাবি অনুযায়ী তিনি একটি জটিল রাজনৈতিক অবস্থানের মধ্যে আটকে পড়েছেন। তাকে লোহার খাঁচায় আটকে যাওয়ার অবস্থার সঙ্গে তুলনা করা হচ্ছে, যা মূলত তার কৌশলগত সীমাবদ্ধতা এবং আন্তর্জাতিক চাপকে নির্দেশ করে। বলা হচ্ছে তার বিদায়ের ঘণ্টা ইতিমধ্যেই বেজে গেছে এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই তিনি ক্ষমতা হারাতে পারেন। এই সম্ভাব্য পতনের পেছনে একাধিক কারণ কাজ করছে বলে বিশ্লেষণে উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে ভারতের ভূমিকা। ভৌগোলিকভাবে বাংলাদেশকে 3 দিক থেকে ঘিরে থাকা ভারতের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত এলাকা। ভারতের প্রধান 3টি স্বার্থ এখানে স্পষ্টভাবে চিহ্নিত করা যায়। প্রথমত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত এলাকায় যে কোনো অস্থিরতা ভারতের নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। দ্বিতীয়ত, বাণিজ্যিক স্বার্থ। বাংলাদেশ ভারতের একটি বড় বাণিজ্যিক অংশীদার এবং এ সম্পর্ক স্থিতিশীল রাখা ভারতের জন্য প্রয়োজনীয়। তৃতীয়ত, ভূরাজনৈতিক স্বার্থ, যা দক্ষিণ এশিয়ার সামগ্রিক শক্তির ভারসাম্যের সঙ্গে জড়িত। বিশ্লেষণে বলা হচ্ছে, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় ভারত এই 3টি ক্ষেত্রেই তার প্রত্যাশা পূরণ করতে পেরেছিল। ফলে সেই সময়কার সম্পর্ক ছিল তুলনামূলকভাবে স্থিতিশীল ও সহযোগিতামূলক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই ভারসাম্য নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, ভারত কেন তারেক রহমানকে সমর্থন করেছিল? বিশ্লেষণে অনুযায়ী এর পেছনে একটি নির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য ছিল। সেটি হল জামায়াতে ইসলাম যাতে ক্ষমতায় আসতে না পারে। ভারতের দৃষ্টিতে জামাত ক্ষমতায় এলে তাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। তাই একটি বিকল্প শক্তিকে সামনে রেখে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করা হয়েছিল। তবে বর্তমানে পরিস্থিতি পরিবর্তিত হয়েছে বলে মনে করা হচ্ছে। তথ্য বলছে, তারেক রহমান আমেরিকার প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হতে পারেন। এই ব্যর্থতা তার রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিচ্ছে। আন্তর্জাতিক শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও প্রত্যাশার ভারসাম্য রক্ষা করতে না পারলে যে কোনো নেতার জন্যই টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতাই এখানে প্রতিফলিত হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি। বিশ্লেষণে দাবি করা হয়েছে, বর্তমান সরকার দ্রুত আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ সম্ভাব্য পতনের আশঙ্কা থেকে তাড়াহুড়ো করে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, যা দীর্ঘমেয়াদে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এছাড়া সেনাবাহিনীর একটি অংশের ভূমিকাও আলোচনায় এসেছে। বলা হচ্ছে, অভ্যন্তরীণ শক্তির ভারসাম্য পরিবর্তনের ক্ষেত্রে এই অংশটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যদিও এই বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তবুও রাজনৈতিক বিশ্লেষণে এটি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে বিবেচিত হচ্ছে। সব মিলিয়ে বলা যায়, বাংলাদেশ এখন একটি জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে।
আন্তর্জাতিক চাপ, আঞ্চলিক শক্তির প্রভাব, অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্ব এবং অর্থনৈতিক বাস্তবতা সবকিছু মিলিয়ে একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইঙ্গিত করছে। তারেক রহমানের সম্ভাব্য ক্ষমতাচ্যুতি এই বৃহত্তর প্রেক্ষাপটেরই একটি অংশ। এটি কেবল একজন নেতার ব্যক্তিগত রাজনৈতিক পরিণতি নয়, বরং একটি বৃহত্তর ক্ষমতার পরিবর্তনের প্রতিফলন হতে পারে। আগামী ৪১ দিনের মধ্যে পরিস্থিতি কোন দিকে মোড় নেয় সেটি এখন দেখার বিষয়। এই পরিবর্তনের পেছনে কারা কাজ করছে, কেন এই পরিবর্তন ঘটতে যাচ্ছে এবং এর ফলাফল কি হতে পারে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা চলছে বিভিন্ন মহলে। তবে একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের রাজনীতি এখন একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দ্বার প্রান্তে অবস্থান করছে এবং এই পরিবর্তন দেশের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং পরবর্তী সময়ে দুইজনকে আটক করার ঘটনাটি রাজধানীর শিক্ষাঙ্গন ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে। শনিবার ২ মে ভোর আনুমানিক ৬টার দিকে সংঘটিত এই ঘটনাটি সময়ের দিক থেকে যেমন অস্বাভাবিক, তেমনি এর রাজনৈতিক ও নিরাপত্তাগত তাৎপর্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী ভোরের নীরবতা ভেঙে হঠাৎ করেই ১০ থেকে ১২ জনের একটি দল রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়। তারা অল্প সময়ের মধ্যেই ব্যানার প্রদর্শন করে এবং স্লোগান দিতে থাকে। পুরো কর্মসূচিটি ছিল অত্যন্ত সংক্ষিপ্ত ও পরিকল্পিত। ধারণা করা হচ্ছে পূর্ব নির্ধারিত একটি পরিকল্পনার অংশ হিসেবেই তারা দ্রুত সেখানে জড়ো হয়েছিল এবং একইভাবে দ্রুত সরে যাওয়ার কৌশল নিয়েছিল। মিছিলটি দীর্ঘস্থায়ী না হলেও এর প্রতীকী গুরুত্ব ছিল অনেক বেশি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকা ঐতিহাসিকভাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। ফলে এই স্থানে কোনো ধরনের কর্মসূচি, বিশেষ করে নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের উপস্থিতি তাৎক্ষণিকভাবে দৃষ্টি আকর্ষণ করে এবং নিরাপত্তা সংস্থাগুলির জন্যেও তা একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়। ঘটনার পরপরই মিছিলকারীরা দ্রুত একটি কালো রঙের মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল ত্যাগ করে। এতে বোঝা যায় তারা আগে থেকেই পালানোর একটি সুস্পষ্ট পরিকল্পনা তৈরি করে রেখেছিল। তবে ঘটনাস্থলে থাকা আরেকটি মাইক্রোবাস থেকে পুলিশ ২ জনকে আটক করতে সক্ষম হয়। আটককৃতদের মধ্যে একজন হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এফ রহমান হলের শিক্ষার্থী ফারহান তানভীর নাসিফ এবং অন্যজন মাইক্রোবাসের চালক রুবেল। আটকের পরপরই তাদের থানায় নিয়ে যাওয়া হয় এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ততা, পরিকল্পনার উৎস এবং অন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা করছে বলে জানা গেছে। তদন্তকারীরা বিশেষভাবে খতিয়ে দেখছেন এটি কোনো বৃহত্তর পরিকল্পনার অংশ কিনা এবং এর পেছনে আর কারা জড়িত থাকতে পারে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম গণমাধ্যমকে জানান, রাজু ভাস্কর্য এলাকায় ছাত্রলীগের ঝটিকা মিছিল চলাকালীন ২ জনকে আটক করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। তার এই বক্তব্য থেকে স্পষ্ট হয় যে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। বিশ্লেষকরা মনে করছেন, ভোরবেলায় এই ধরনের ঝটিকা মিছিল আয়োজনের পেছনে একটি কৌশলগত চিন্তা থাকতে পারে। সাধারণত এই সময় ক্যাম্পাসে মানুষের উপস্থিতি কম থাকে, ফলে দ্রুত জড়ো হওয়া এবং কম সময়ের মধ্যে কর্মসূচি শেষ করে সরে যাওয়া তুলনামূলক সহজ হয়। একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে যাওয়ার সম্ভাবনাও কিছুটা বাড়ে। তবে এই ক্ষেত্রে পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অন্তত ২ জনকে আটক করতে সক্ষম হয়েছে, যা তাদের তৎপরতারই প্রমাণ। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দৃষ্টিকোণ থেকেও ঘটনাটি গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাধারণত একটি নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ হিসেবে বজায় রাখার চেষ্টা করা হয়। সেখানে কোনো ধরনের রাজনৈতিক উত্তেজনা বা নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে পারে বলে মনে করা হয়। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করা হচ্ছে। এছাড়া এই ঘটনার মাধ্যমে একটি বড় প্রশ্নও সামনে এসেছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো কিভাবে এখনও সংগঠিত হয়ে এ ধরনের কর্মসূচি পালন করতে পারছে। এর পেছনে তাদের সাংগঠনিক সক্ষমতা, যোগাযোগ নেটওয়ার্ক এবং গোপন পরিকল্পনার বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। তদন্তের মাধ্যমে এসব প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগের ঝটিকা মিছিল এবং 2 জনকে আটক করার ঘটনা শুধুমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি দেশের রাজনৈতিক বাস্তবতা, ক্যাম্পাস রাজনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি প্রতিফলন হিসেবেও বিবেচিত হতে পারে। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কী তথ্য সামনে আসে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আটক 2 জনকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তদন্তের অগ্রগতির ওপর নির্ভর করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই ঘটনার মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী যেমন তাদের সতর্ক অবস্থান তুলে ধরেছে, তেমনি রাজনৈতিক অঙ্গনেও এটি নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।